ধান্দাবাজির জায়গা পান না, সামনে থেকে সরেন তো চাচা। আমি ধান্দাবাজ না বাবা, ঢাকা শহরে আমি কোনোদিন আসি নাই। আমার একটু এই ঠিকানাটা চিনিয়ে দেবেন, আমার খুব দরকার বাবা। হইছে, থামেন। আপনাদের মতো প্রতিদিন অনেক দেখি, কেউ মানিব্যাগ হারিয়ে ফেলে, কেউ রাস্তা ভুলে যায়, এটা ওটা কত কি। আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, সরে দাঁড়ান। বৃদ্ধ চাচার কিছু না বলে সরে দাঁড়ালেন। আমি অফিসের দিকে চলে গেলাম। আমি যখন গাড়িতে উঠলাম, দেখলাম লোকটা রাস্তার পাশে বসে পড়েছে, চোখ থেকে পানি পড়ছে। সেদিক মন না দিয়ে চলে গেলাম। আমি অফিসে গিয়ে সারাদিন কাজ শেষ করলাম। আমার এক কলিগকে সাবধান করে বললাম, রাস্তাঘাটে অচেনা কেউ ঠিকানা ভুলে যাওয়ার নাম করে কান্নাকাটি করলে যেন এগিয়ে না যায়। এগুলো নতুন ফাঁদ। বেলা 4টা বাজতে অফিস থেকে আগে আগে বেরিয়ে পড়লাম। আজ বাইরে কিছু কাজ আছে। ড্রেস বদলাতে বাসায় যাওয়ার পথেই গাড়ি থেকে তাকিয়ে দেখি বৃদ্ধ লোকটি সেখানে বসে আছে। লোকটাকে দেখেই বুঝতে পারছি অনেক কান্নাকাটি করছে সারাদিন। ড্রাইভারকে গাড়িটা সাইড করতে বললাম। লোকটার কাছে গিয়ে এতক্ষণে আমার বোঝা হয়ে গিয়েছে লোকটার যাই হোক কোনো প্রতারক না। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, চাচা কোথায় যাবেন আপনি? আর সকাল থেকে কেউ কি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসেনি? না বাবা, যাকে বলেছি সবাই আমাকে চোর, চিটার, বাটপার বলে গালি দিয়ে চলে গেছে। আচ্ছা বুঝেছি, আপনার ঠিকানাটা দিন তো দেখি। ঠিকানাটা পড়ে বুঝতে পারলাম সে অনেক দূরের রাস্তা। এদিকে আমার নিজের গুরুত্বপূর্ণ কাজ আছে। সে যাই হোক, ভাবলাম বৃদ্ধ লোক আর কতক্ষণ রাস্তায় থাকবে, ঠিকানায় পৌঁছে দিয়ে আসি। বেলা অনেক হয়েছে দেখে চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা খেয়েছেন কিছু? না বাবা, কিছুই খাইনি। আমি 300 টাকা নিয়ে ঢাকায় আসছি, গাড়ি ভাড়া দিয়ে শেষ সব টাকা। বাবা আমি কিছু খাবো না, তুমি আমাকে এই ঠিকানা একটু পৌঁছে দাও, আমার খুব প্রয়োজন সেখানে যাওয়া। কেন চাচা, এই ঠিকানা কার? আর আপনার এতই বা তাড়া কিসে? আমার বউ খুব অসুস্থ। আমার ছেলেটার গত 2 মাস যাবত কোনো খোঁজ খবর পাচ্ছি না। আগে টাকা পয়সা দিত, কিন্তু এখন আর দেয় না। কথাগুলো শুনে কি বলবো বুঝতে পারছিলাম না। সে যাই হোক, চাচাকে হোটেলে নিয়ে খাবার খাইয়ে তার গন্তব্যের দিকে চললাম। ঠিকানা অনুযায়ী পৌঁছে দেখি বিরাট বাড়ি। আমি একটু অবাক হলাম, কারণ এই বাড়িটা আমার বসের। চাচার কাছে তার ছেলের নাম জানতে চাইলে তিনি বললেন রহমান। নামও দেখি আমার বসের নামে। দারোয়ানকে নামটা জানালেন এবং এই নামের কেউ এই বিল্ডিংয়ে থাকে কিনা জানতে চাইলাম। দারোয়ান জানায় যে এটা তার মালিকের নাম্বার। সে তার মালিককে ফোন দিয়ে জানায় যে একটা লোক এসেছে, বলছে আপনার বাবা। দারোয়ান আমাদের উপরে যেতে বললেন। বাসায় ঢুকতে দেখি সোফায় পায়ের উপর পা তুলে একটা বৃদ্ধ লোক বসে আছে। সালাম দিয়ে 2-4 কথা হলো। জানতে পারলাম উনি আমার বসের শ্বশুর। আমার বস আমাদের সামনে আসতে বৃদ্ধ চাচা জড়িয়ে ধরে কান্না শুরু করে এবং জানায় যে তার মা অনেক অসুস্থ, ডাক্তার বলেছে খুব দ্রুত চিকিৎসা করতে হবে। আমার বস আমাকে দেখে একটু ঘাবড়ে যায়, জানতে চায় আমি সেখানে কি করে। আমি বিস্তারিত খুলে বললাম। আমার বস আমাকে ধন্যবাদ জানালো এবং আমি আমার বস থেকে বিদায় নিয়ে আসছিলাম। তবে আমার কেন জানি দেখতে ইচ্ছে করছিল এই ঘটনা কত দূর যায়। তাই আমি দরজার পাশেই দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। একটু পরে আমার বসের বউ তার বাবাকে বলল, বাবা আপনি একটু রুমে যান তো, মা আপনাকে ডাকছে। আর তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, দেখো রহমান, উনি এত কষ্ট করে গ্রাম থেকে এসেছেন, 10 থেকে 15,000 টাকা দিয়ে দাও। আর আমাদের নতুন ফোন নাম্বারগুলো দিয়ে দাও, যেন প্রয়োজন হলে যোগাযোগ করতে পারে। রহমান সাহেব তার বাবাকে উদ্দেশ্য করে বললেন, বাবা দেখো, আমার তো কাজের অনেক ঝামেলা, অফিসগুলো সামলাতে আমার খুব হিমশিম খেতে হচ্ছে। তুমি কিছুক্ষণ রেস্ট নাও, আমি কিছু টাকা দিচ্ছি, তা নিয়ে তুমি বাড়ি গিয়ে মায়ের চিকিৎসা করাও। কথাগুলো শুনে আমি কিছুতেই চুপ থাকতে পারছিলাম না। তবে এখানে কথা বললে যে আমার চাকরি থাকবে না, সেটাও আমি শতভাগ কনফার্ম ছিলাম। আমি এগিয়ে বললাম, স্যার আপনি না আমাদের সবাইকে বাবা মায়ের প্রতি যত্নশীল হতে বলতেন। এইটা হলে বাবা মায়ের প্রতি যত্নশীল হওয়ার নমুনা। যে বাবা মাথার ঘাম ফায়ে ফেলে আপনাকে পড়ালেখা করিয়েছে, কোটি টাকার ফ্ল্যাটে থাকার যোগ্যতা দিয়েছে, যে মা 10টি মাস আপনাকে পেটে ধারণ করেছে, শেষ মুহূর্তে সেই মাকে এক নজর দেখার জন্য আপনার সময় নেই। একটাবার ভেবে দেখুন আপনার বাবা আপনার জন্য কি করেছে, আর আপনার শ্বশুর শাশুড়ি কি করেছে। শ্বশুর শাশুড়িকে রাজার মতো বসে খাওয়াচ্ছেন, আর নিজের বাবা মাকে গ্রামে ফেলে রেখেছেন।
2 মাসে একবারও খোঁজ নেওয়ার সময় হয় না আপনার। কি হবে আপনার এই অর্থ সম্পদ দিয়ে? শুনেন মিস্টার রহমান সাহেব, আপনাকে আমি আমার আইডল ভাবতাম, কেননা আমি ভাবতাম জীবনের সর্বপর্যায়ে আপনি সফল। কিন্তু আমি এতদিন ভুল ভেবেছিলাম। আমার জীবনে দেখা সবচেয়ে ব্যর্থ মানুষটি হচ্ছেন আপনি। বাবা মায়ের মতো সম্পদ যে অর্জন করতে পারে না, সে কখনো সফল হতে পারে না স্যার। যে মানুষ নিজের বাবা মায়ের বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকতে পারে না, তার মতো হতভাগা দুনিয়ায় আর কেউ নেই। কথাগুলো শুনে রহমান সাহেবের চোখ দিয়ে পানি পড়ছে। তিনি তার বাবাকে শক্ত করে জড়িয়ে বারবার মাপ চাইতে লাগলেন। আমাকে ক্ষমা করে দিন আবির সাহেব, আমি টাকার মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি সত্যি আমার বাবা মায়ের মতো অমূল্য সম্পদ আজ হারাতে বসেছিলাম। কথাটা বলেই রহমান সাহেব তার বাবাকে বললেন, বাবা চলো আমরা এখনই গ্রামের উদ্দেশ্যে বের হই। এই বলে তিনি তার বাবাকে নিজের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আর আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম, কি লাভ এই টাকা দিয়ে, যদি না নিজের বাবা মায়ের প্রতি যত্ন নেওয়ার মতো সামান্যটুকুও না থাকে। আজ আল্লাহর কাছে শুধু একটা কথা বলবো, হে আল্লাহ, আমার এত বেশি টাকার প্রয়োজন নেই। যত টাকা দিলে আমার বাবা মায়ের খোঁজ নেওয়ার মতো সময় আমার থাকবে না। আমার ফ্ল্যাটে আমার বাবা মায়ের জন্য একটু জায়গা হবে না। আমাকে ঠিক ততটুকুই দাও, যতটা দিয়ে আমি আমার বাবা মাকে নিয়ে সুন্দরভাবে বাকিটা জীবন কাটাতে পারি, তাদের পাশে থেকে তাদের সেবা করে পরপারে যেতে পারি।